স্টার্ট করি। গত ক্লাসে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে এটা শুরু করে ফেলছিলাম, তাই না? এর মধ্যে দুইটা বিবৃতি আছে, একটা হচ্ছে জুলের বিবৃতি, ওইটা আসলে কিছুই না, সরাসরি সমানুপাতিক বলে ফেলছে। একটা হচ্ছে আমরা পরে পড়বো, যেটা ওইটা আর কি মেইনলি আমরা ওইটার এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র হিসেবে ধরি। এটা আগে ছিল, মানে জুল দিছিলেন আর কি, আর ওইটা হচ্ছে ক্লোসিয়াস দিছে। ঠিক আছে, জুলের বিবৃতিটা আমরা গত ক্লাসে করে ফেলছিলাম। আজকে ক্লোসিয়াসের বিবৃতিটা পড়বো। দেখো, তাপবিন্যস্ত কাজের মধ্যে সম্পর্ক হচ্ছে ক্লোসিয়াসের বিবৃতি। ঠিক আছে, মানে এটা আসলে কিছুই না, শক্তির এরকম লাগতেছে কেন? তোমরা কি আমার কথা ক্লিয়ারলি বুঝতেছো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ক্লোসিয়াসের বিবৃতি হচ্ছে এটা: যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, তখন সেই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং বাকি অংশ দ্বারা সিস্টেম পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। এটা আসলে খুবই কমন সেন্স, তেমন আলাদা আসলে কিছুই না। মানে নর্মালি যেমন চিন্তা করো, শক্তির সংরক্ষণশীলতা আর কি, আর কিছুই না। মনে করো এটা একটা সিলিন্ডার। সিস্টেম বললেই আমরা কি বুঝবো? মানে একটা সিলিন্ডার, এর ভিতরে গ্যাস আছে, হয়তো এটার উপর একটা পিস্টন আছে আর এর আশপাশ, তাই তো? এই হচ্ছে সিস্টেম। মনে করো এই যে এটা একটা সিস্টেম, মানে একটা সিলিন্ডার। এর ভিতরে গ্যাস আছে। এই যে পিস্টন, পিস্টন মানে যে তুমি যদি এটাতে চাপ দাও তাহলে আয়তন কমে যাইবো, হয়তো কোনো একটা সময় আয়তনটা বেড়ে যাইবো, কখন বেড়ে যাবে আমরা দেখবো। হুম, এটা একটা সিস্টেম, মানে এটার মধ্যে একটা সিলিন্ডার, এটার ভিতরে গ্যাস আছে। ঠিক আছে, কারণ তুমি যে কাজ করলা এটার ভিতরে তাপ ইনপুট করলা। তাপ মানে এটার মধ্যে তাপ দিলা। ঠিক আছে, তাপ যদি ইনপুট করি তোমাদের কি মনে হয় কি হইব? তাপ যদি ইনপুট করি তাহলে এই অণুগুলা কি শক্তি পাওয়া যাবে না? তো অণুগুলা যদি শক্তি পায় তাহলে বোঝা যাবে এরা আগে যেভাবে দৌড়াদৌড়ি করতো এখন হয়তো তার চাইতে অনেক বেশি গতিতে দৌড়াদৌড়ি করবো। তা দেখা যাইব এই গতিতে, বেশি গতিতে দৌড়াদৌড়ি করা বা তাদের শক্তি বেড়ে যাওয়ার কারণে এরা আসলে এই পিস্টনটারে ঠেলে ঠেলে উপরে তুলে ফেলবো। যদি এটা এরকম হয় যেটা প্রসারণশীল, মানে প্রসারণশীল পিস্টন, এরকম না যেটা একদমই আটকানো, সেরকম না। যদি এখানে তাপ ইনপুট দেই তাহলে দেখা যাইব এই অণুগুলা শক্তি পাইছে, এরপরে এই পিস্টনটারে ঠেলে ঠেলে উপরে তুলে ফেলছে। নেক্সট সিচুয়েশনটা তুমি এরকম দেখবা, এই পিস্টনটা আগে যে জায়গায় ছিল ওই জায়গা থেকে আর উপরে উঠে গেছে। হুম, এই গ্যাস গুলো আছে, এরা ঠেলে ঠেলে ওই পিস্টনটারে উপরে তুলে ফেলছে। তাহলে আমরা কি বলতে পারি? যে পিস্টনটারে উপরে তুলছে তার মানে সরণ হয়েছে, তাই না? অবশ্যই পিস্টনটার উপর একটা বল প্রয়োগ হয়েছে, ওই বল প্রয়োগের ফলে পিস্টনটার সরণ হয়েছে। তার মানে আসলে এখানে কাজ হয়েছে, তাই তো? তার মানে তুমি যে শক্তিটা ইনপুট করছো, যে তাপটা ইনপুট করছো, এর একটা অংশ কাজে রূপান্তরিত হয়েছে। তাই বলতে পারো আমরা যে কিউ পরিমাণ শক্তিটা দিছিলাম, এটার একটা পোর্শন কাজ কাজে ব্যবহৃত হয়েছে, মানে সে কাজ করছে। আর বাকি পোর্শন নাকি এটাই টোটালটাই কি কাজ হয়? তুমি দেখবা এইখানে প্রথমে এটা টেম্পারেচার যা ছিল, মনে করো প্রথমে গ্যাসের টেম্পারেচার T1 ছিল, এরপর দেখবা গ্যাসের টেম্পারেচারটা চেঞ্জ হয়ে গেছে, এই টেম্পারেচার মনে করো T2। দেখা যাবে গ্যাসের তাপমাত্রাটা পরিবর্তিত হয়ে গেছে, তাপমাত্রাটা বেড়ে গেছে। এই নর্মাল কেস, এটার মধ্যে তাপমাত্রা বেড়ে যাইব। তাপমাত্রা বেড়ে গেলে কি হইব? ওই যে আমরা জানতাম তাপমাত্রা বেড়ে যাওয়া মানে অণুগুলোর মধ্যে আবার এই কম্পন গতিশক্তি, রৈখিক গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি এগুলা বেড়ে যাইব। নর্মালি গ্যাসের মধ্যে যে একটা শক্তি যে থাকে আমরা বলি অন্তস্থ শক্তি, তাই তো? ওই অন্তস্থ শক্তিটা আরো বেড়ে যাইব। কেন?
তাপমাত্রা বেড়ে যাইব, অণুগুলার কম্পন বেড়ে যাইব, দৌড়াদৌড়ি বেড়ে যাইব। তার মানে অণুগুলার মধ্যে এই যে সিস্টেমটা আছে এটা আসলে অন্তস্থ শক্তি, টোটাল শক্তিগুলারই তো আমরা একসাথে বলি অন্তস্থ শক্তি। এটা আসলে অন্তস্থ শক্তি মানে বেড়ে যাইব। তাহলে বলতে পারো এই কিউ পরিমাণ যে শক্তিটা তুমি দিছিলা একটা পোর্শন কাজে পরিণত হইব, আর একটা পোর্শনের অন্তস্থ শক্তি বাড়াইব। ধরো এটা হচ্ছে তার অন্তস্থ শক্তি, আর বাকিটা হচ্ছে কাজে রূপান্তরিত হয়। এখন এগুলারে আসলে আমরা এইভাবে লিখি না যে কিউ ইকুয়াল ইউ প্লাস ডব্লিউ, এইভাবে এগুলারে পরিমাপ করা যায় না। একটা ফিক্স পরিমাণ তাপ তুমি দিলা, ফিক্স পরিমাণ অন্তস্থ শক্তির পরিবর্তন, পরে হচ্ছে ফিক্সড পরিমাণ একটা কাজ হয়, এটা আসলে পরিমাপ করা যায় না। কাজটারে পরিমাপ করা যায়, আমরা করব, বাট এইগুলারে সরাসরি ভাবে পরিমাপ করা যায় না। কিন্তু আমরা এগুলার পরিবর্তন পরিমাপ করতে পারি, মানে কি পরিমাণ চেঞ্জ হয়েছে, তাপের কি পরিমাণ চেঞ্জ হয়েছে, অন্তস্থ শক্তির কি পরিমাণ চেঞ্জ হয়েছে, কি পরিমাণ কাজ হয়েছে, ওইটা আমরা পরিমাপ করতে পারি। বা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মনে করো এই তাপের পরিবর্তন, তার মধ্যে আগে তাপ কিছু পরিমাণ ছিল, এরপর তুমি এক্সট্রা তাপ ইনপুট করছো, তাপের পরিবর্তন ডিকিউ। ডিকিউ তাপের পরিবর্তন বলতে পারো, বা এটাও সরাসরি বলতে পারো যে ডিকিউ পরিমাণ তাপ ইনপুট করা হয়েছে। ঠিক আছে, তাহলে ডিকিউ পরিমাণ তাপ ইনপুট করা হইলে এর কিছু অংশ, একটা অংশ কাজে রূপান্তরিত হইব, যেহেতু শক্তি অবশিষ্ট সংরক্ষণশীলতা নীতি মেনে চলবো, আর বাকি অংশটা এর অন্তস্থ শক্তি বাড়ায় ফেলবে। ঠিক আছে, এই কমন সেন্স, এইটাই হচ্ছে জুলের ক্লোসিয়াসের বিবৃতি। বা উনি যেটা বলছিল যে তাপ শক্তি সরবরাহ করা হয়, সেই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে, মানে কিছু অংশ অভ্যন্তরীণ শক্তিটা বাড়ায় ফেলবে, আর বাকি অংশ সিস্টেম, বাকি অংশ দ্বারা সিস্টেম পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করবো। এটা নিয়ে ঘাবড়ানোর দরকার নাই যে পরিবেশের উপর কাজ আবার তার উপর কাজ কি। মানে সিম্পল কথা, যে এখানে গ্যাসের অণুগুলা ধাক্কায় ধাক্কায় এই পিস্টনটার উপরে সরায় ফেলছে, তাই তো? তার মানে কাজ হয়েছে সিস্টেম দ্বারা বা গ্যাস দ্বারা কাজ হয়েছে। আবার আমরা কিন্তু এটাও করতে পারতাম যে ধরো তাপ এক্সট্রা দিব না, কিন্তু পিস্টনটারে আমি ধাক্কায় ধাক্কায় নিচে সরায় ফেলবো, তখনই কিন্তু একটা কাজ হইতো, ওইটা হইতো সিস্টেমের উপর কাজ। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে সিস্টেম দ্বারা কাজ, সিস্টেম দ্বারা কাজ বা গ্যাস দ্বারা কাজ। ঠিক আছে, আর আমি যদি নিচে এটারে ধরো এটার পিস্টনটারে তুমি বল দিতে দিতে বল দিয়ে দিয়ে নিচে সরায় ফেলছো, মানে নিচে নামায় ফেলছো, তখন তুমি কাজ করতা সিস্টেমের উপর। হ্যাঁ, আর এখন যেটা হয়েছে নর্মাল কেস, এটার মধ্যে সিস্টেম নিজে কাজ করতেছে, পরিবেশের উপর কাজ মানে সে নিজে আর কি কাজ করতেছে। ঠিক আছে, এই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটার গাণিতিক রূপ। ডিকিউ মানে তাপের পরিবর্তন, এটা দুই ভাবে ব্যয়িত হইব। এক অংশ এর অভ্যন্তরীণ শক্তি বাড়াইবো, অভ্যন্তরীণ শক্তি বাড়ানো মানে তাপমাত্রাটা আর কি চেঞ্জ হয়ে যাওয়া, তাপমাত্রা চেঞ্জ হইলেই অণুগুলার গতিশক্তি বেড়ে যাইব, কম্পন শক্তি বেড়ে যাইব, এই টোটাল শক্তিটাই তো অন্তস্থ শক্তি, তাই না? মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হইব, আর বাকি অংশ সে কাজে রূপান্তরিত করব। তার মানে একটু আগে যেটা দেখে আসছিল জুলের বিবৃতি, জুল বলছিল এরকম যে যে পরিমাণ তাপ দিবা পুরাটাই কাজে রূপান্তরিত হইব, বাট ওই কথাটা পুরোপুরি ঠিক না, তাই না? যে পরিমাণ তাপ দিব পুরাটা কাজে রূপান্তরিত হইব না, সমানুপাতিক এই কথাটা ঠিক, যে আমি যদি তাপের পরিমাণ বাড়াই তাহলে কাজ হয়তো আরো বেশি হইব, কিন্তু পুরাটাই যে কাজে রূপান্তরিত হইব তা কিন্তু না। আর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হইব, আর কিছু অংশ কাজে রূপান্তরিত করব। তবে হ্যাঁ, আমরা দেখব কিছু কিছু ডিফারেন্ট প্রসেস এরকম হয়ে যাইব যে পুরাটাই আসলে কাজে রূপান্তরিত হইব, এই প্রসেস গুলো আমরা দেখবো। ঠিক আছে, এই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। এখন এখানে খেয়াল রাখা লাগবে এদের সাইন নেয়া, সবসময় যেটা এরকম ভাবেই হইব, ডি কিউ সব মানটা এটাই বসায় দিবা, ডিইউ বসায় দিবা, মান ডিডব্লিউ বসায় দিবা, একটা না জানা থাকলে অন্য দুইটা জানা থাকলে ওইটার মান পাবা। সরাসরি এরকম না, এই দুটার সাইনের মধ্যে ডিফারেন্স আছে, মানে কোনটার সাইন কখন পজিটিভ হইব কখন নেগেটিভ হইব, এটা হচ্ছে নরমাল। মানে প্রথমে এইভাবে লিখবা, এরপরে মানগুলা কিভাবে দেয়া আছে ওইটার উপর ভিত্তি করে কখনো কখনো এদের সাইন গুলা চেঞ্জ হইব। তাহলে এদের সাইনটা কখন পজিটিভ কখন নেগেটিভ সেটা আমাদের জানা ফেলা লাগবে, তাই তো? যেমন ডি কিউ, এটা পজিটিভ হইতে পারে, বইয়ের মধ্যে একভাবে দেয়া আছে, ওই রকম ভাবে ধরো আমি হয়তো অন্যভাবে বলতে পারি, এটা যদি অন্য রকম ভাবে হয় বইয়ের চাইতে তাহলে ওইটা লিখে ফেলো। ঠিক আছে, কারণ ডি কিউ এটা পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে। পজিটিভ হবে কখন, যখন আমরা তাপ দিব, ডি কিউ মানে তো তাপের চেঞ্জ, তাহলে চেঞ্জটা কখন পজিটিভ হইব, প্রথম তার মধ্যে ধরো 250 জুল তাপ ছিল, এরপর তুমি এক্সট্রা তাপ যদি দাও 350 জুল আরো এক্সট্রা দিলা, তাইলে পরিবর্তন কতটুক, 350 মাইনাস, না সরি 350 যদি তুমি দাও তাহলে টোটাল তাপ কত হইব,
5,600, তাই তো? 600 জুল। তাহলে আমি যদি বলি তাপের পরিবর্তন এখন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তাই না? আগে ছিল 250 জুল, আর তুমি 350 জুল এক্সট্রা দেওয়ার কারণে এখন তাপ হয়ে গেছে 600 জুল। ডিকিউ মানে তো তাপের পরিবর্তন। তাহলে পরের তাপটা যদি বেশি হয়, মানে আমি যদি তাপ দেই, তাহলে ডিকিউটা পজিটিভ হইব। তার মানে ডিকিউ পজিটিভ হইব কখন? যখন সিস্টেমে আমরা তাপ দেই, মানে তাপ সরবরাহ করা হলো, তাপ সরবরাহ করা হলো। সিস্টেমে, বুঝছো? গ্যাসের মধ্যে আমরা যদি তাপ সরবরাহ করি, তাহলে ডিকিউটা পজিটিভ হইব। আর কখনো যদি এরকম হয় সিস্টেম তাপ হারায়, মানে প্রথমে 250 জুল ছিল, এরপর আমরা ধরে এরকম যদি কাজ করা হয় যে নিজে আমরা এটার মধ্যে কাজ করতেছি, মানে পিস্টনটা নিচে সরাই ফেলতেছি, তখন দেখবো এক্সট্রা আসলে তাপ দিতেছি না, সিস্টেম উল্টো তাপ হারায় ফেলবো। তার মানে দেখবা এরকম হইব 250 জুল আগে ছিল, এরপর তার তাপ শক্তি হয়ে গেছে 100 জুল। তাহলে চেঞ্জ, চেঞ্জ মানে কি? পরেরটা মাইনাস আগেরটা। প্রথমে ছিল 250 জুল, এরপর হয়ে গেছে 100 জুল, তাহলে চেঞ্জ 100 মাইনাস 250, মানে নেগেটিভ আসবো, তাই তো? ডি কিউ পজিটিভ যখন সিস্টেমে তাপ দেয়া হয়, আর ডি কিউ নেগেটিভ যখন সিস্টেম তাপ হারায়। সিস্টেম তাপ হারায়, বুঝলাম। ডি কিউটা পজিটিভ নেগেটিভ দুইটা হতে পারে। দেন ডিইউ, ডিইউ কখন পজিটিভ কখন নেগেটিভ? ডিইউ পজিটিভ মানে ডিইউটাও তো বুঝতেছো কেন আসতেছে, কারণ ওই যে টেম্পারেচারটা পরিবর্তন হইতেছে। টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে অণুগুলার শক্তি বেড়ে যাইব, তাহলে চেঞ্জ অফ ডিইউ যেটা অভ্যন্তর শক্তির পরিবর্তন সেটা পজিটিভ হইব। তাহলে তাপমাত্রা যদি বাড়ে তাহলে ডিইউ পজিটিভ, আর তাপমাত্রা যদি কমে যায় তাহলে শক্তিটা তো কমে যাইব, তাহলে চেঞ্জ, চেঞ্জ নেগেটিভ হইব, তাই না? ডিইউ পজিটিভ কখন? যখন তাপমাত্রা বাড়বে, টি বাড়বে, টি মানে তাপমাত্রা। আর তাপমাত্রা যদি কমে তাহলে ডিইউটা নেগেটিভ, ঠিক আছে? কারণ এটারে আরো সুন্দর করে অন্যভাবে বলা যায়, বই হয়তো ওইভাবে বলছে পরেরটা, যে তাপমাত্রা যদি বাড়ে তাহলে কি বুঝতেছো, এটার মধ্যে সিস্টেমটা এই নিজে এটার উপরে সরায় ফেলতেছে, তাই না? তাপমাত্রা যদি বেড়ে যায় তখন এটা কি হইব? এই পিস্টনটারে সিস্টেমটা উপরে সরায় ফেলবো না? তার মানে সিস্টেম নিজে কাজ করব, সিস্টেম দ্বারা কাজ, এটা যদি হয় সিস্টেম দ্বারা কাজ, বা এটারে ইয়ার মধ্যে এইভাবেও বলে, বইয়ের মধ্যে হয়তো এটাও বলছে যে অভ্যন্তরীণ শক্তি যদি বেড়ে যায়, তাই না? অভ্যন্তরীণ শক্তি বাড়লে ডিউটা পজিটিভ। এখন সরাসরি তো তুমি বুঝবা না অভ্যন্তরীণ শক্তি বাড়ছে কিনা, যদি তাপমাত্রাটা বেড়ে যায় তাহলেই বুঝবা যে অভ্যন্তরীণ শক্তি বেড়ে গেছে, ঠিক আছে? সিস্টেম দ্বারা কাজ, ওর এটারে এইভাবে বলতে পারে যে অভ্যন্তরীণ শক্তি বেড়ে গেছে, মানে অভ্যন্তরীণ শক্তি বাড়লে যে ডিউটা বাড়বে এটা এমনিতেই বুঝো। আর অন্যরকম যদি হয় যে আমরা নিজে কাজ করলাম, পিস্টনটারে আমি নিজে নিজে সরাইতেছি নিচের দিকে, তাহলে আমি নিজে কাজ করছি, তখন টেম্পারেচারটা কমে যাইব, তাই তো? এটা টি কমে মানে সিস্টেমের উপর কাজ, সিস্টেমের উপর কাজ, ঠিক আছে? আর ডি ডব্লিউ কখন পজিটিভ কখন নেগেটিভ? ওই সেম, পজিটিভ কখন? যখন সিস্টেমটা নিজে কাজ করব। তো এটারে পারলে এখানে না লিখতে আরো, টোটালি ওইখানে লেখার দরকার ছিল। টি বাড়লে টি কমলে ওইটা থেকে ওইটা বুঝে যাবা। সিস্টেম দ্বারা কাজ মানে সিস্টেম যদি নিজে কাজ করে, এই গ্যাসটা পিস্টনটারে নিজে সরাইতেছে উপরের দিকে, তাইলে ডিডব্লিউ পজিটিভ, মানে সিস্টেম দ্বারা কাজ, সিস্টেম দ্বারা কাজ, তাইলে ডিডব্লিউটা পজিটিভ। আর সিস্টেমের উপর যদি কাজ করি মানে কাজটা করতেছি আমি, ঠিক আছে? ওই আমি নিজে পিস্টনটারে নিচের দিকে সরাইতেছি, সিস্টেমের উপর কাজ, সিস্টেমের উপর কাজ। প্রবলেম সলভ করলে এগুলো আরো ভালো করে বুঝবা, হয়তো এখন কেমন মনে হতে পারে। সিস্টেমের উপর কাজ যদি হয় তাহলে ডিডব্লিউটা নেগেটিভ, ম্যাক্সিমাম ক্ষেত্রে সবগুলো পজিটিভ আকারেই থাকে, কখনো কখনো নেগেটিভ হয়ে যায়, তখন একটু খেয়াল রাখা লাগে আর কি।
এই কথাগুলো একটু খেয়াল রাখো। ডি কিউ কখন পজিটিভ কখন নেগেটিভ, ডিডব্লিউ কখন পজিটিভ কখন নেগেটিভ, আর ডিইউটা কখন পজিটিভ কখন নেগেটিভ। ঠিক আছে, পরে যাই। এখন কাজ, আগেই বলছিলাম যে কাজটা আসলে আমরা সরাসরি পরিমাপ করতে পারি। ডি কিউটা আমরা পরিবর্তনটা পরিমাপ করি, দেন ডিইউ যেটা অন্তঃশক্তির পরিবর্তন, সেটা আমরা পরিবর্তনটা পরিমাপ করি, কিন্তু কাজের যে পরিবর্তনটা সেটা আমরা সরাসরি পরিমাপ করতে পারি। সূত্রটা এটা ছিল যে ডি কিউ যে পরিমাণ তাপ ইনসার্ট করব তার দুইটাতে ব্যয়িত হইব, একটা অভ্যন্তরীণ শক্তি বাড়ায় ফেলবো আর একটা কাজে রূপান্তরিত করব। এটারে আমরা নতুন আর একটা ফরমেশনে নিয়ে যাব, ডিডব্লিউটারে। ঠিক আছে, এবং প্রত্যেকটা দেখবা পরে আমরা বিভিন্ন প্রসেসের জন্য এটার মানটাও নির্ণয় করব। মনে করো এটা এটা হচ্ছে একটা সিলিন্ডার, এটার ভেতরে গ্যাস আছে, আর এটা একটা পিস্টন, তুমি এটার মধ্যে তাপ দেওয়ার কারণে যেটা হইলো সেটা হচ্ছে পরবর্তী কেসে এটা দেখা যাইবো এই পিস্টনটারে গ্যাসের অণুগুলা উপরের দিকে সরায় ফেলবো, তাই তো? মানে একটু পরে দেখতে পাবা এতটুকু পিস্টনটারে উপরে তুলে ফেলছে। মনে করো যে এখান থেকে যে সরণটা হয়েছে, কারণ তোমরা যখন কাজ ক্ষমতা শক্তি পড়বা তখন বুঝবা যে যখন আমরা কাজ পরিমাপ করি, 9 পরে আসছো, কাজ পরিমাপ করি তখন বল ইনটু সরণ দেই, কিন্তু তোমরা যেটা পড়ে আসছো ওই কাজটা হচ্ছে আসলে ধ্রুব বল দ্বারা কাজ, মানে এই বলগুলা সবসময় ফিক্স থাকে। ঠিক আছে, পরে পড়বা, কাজ ক্ষমতা শক্তিতে পড়বা। কিন্তু যখন বল চেঞ্জ হয়ে যায়, মানে বলটা যখন ফিক্সড না হয়, তখন আমরা সরাসরি বল ইনটু সরণ দিয়ে করতে পারি না। তখন আমরা যেটা করি সেটা হচ্ছে ক্ষুদ্র সরণের জন্য কাজটা বের করি, কারণ ক্ষুদ্র সরণের মধ্যে বলটা হচ্ছে ফিক্সড, ধ্রুব বল। আর সরণ যদি হিউজ হয় তাহলে তাহলে দেখা যায় এইগুলোর ক্ষেত্রে বলের মানটা চেঞ্জ হয়। তো আমরা ক্ষুদ্র সরণের ক্ষেত্রে কাজের মানটা বের করি ডিডব্লিউ, দেন এটার আর কি ইন্টিগ্রেশন করে টোটাল মানটা বের করি। ঠিক আছে, কাজ ক্ষমতা শক্তিতে পাবা আর অনেক চ্যাপ্টারে পাবা। এখানে বলটা আসলে ধ্রুব বল না, মানে সব সময় যে ফিক্সড পরিমাণ বল এটার উপর হইব তা না। কেন ফিক্সড পরিমাণ না? কারণ আয়তন যদি বেড়ে যায়, তো দেখবা প্রথম আয়তন যখন কম ছিল হয়তো অনেক সংখ্যক অণু এটারে ধাক্কাইব, যখন আয়তন বেড়ে গেছে তখন ভেতরে এনাফ স্পেস হয়েছে, দেখা যাবে অনেক অণু আর এখন এটা ধাক্কাইতেছে না। মানে আগে যত বল ছিল পরে যে সেম পরিমাণ বল থাকবো সেটা না, তার মানে এটা ধ্রুব বল দ্বারা কাজ না। ধ্রুব বল দ্বারা কাজ যদি না হয় আমরা যেটা করি যে ক্ষুদ্র সরণ হয়েছে মনে করো, তাহলে বলা যায় যে বলটা ফিক্সড ছিল। মনে করো সরণ হচ্ছে ডিএক্স, ক্ষুদ্র সরণ হচ্ছে ডিএক্স। আর এই অণুগুলা এটার মধ্যে পিস্টনের মধ্যে যে বলটা দিচ্ছে ওই বলের মান এটা মনে করো এফ, এর ক্ষুদ্র কাজ এই ডিডব্লিউ এটা কি হইব, বল ইনটু সরণ, মানে এফ ইনটু ডিএক্স, তাই তো? বল ইনটু সরণ। তাহলে তোমরা 9-10 পড়ে আসছিলা যে চাপের সাথে বলের একটা সম্পর্ক, চাপ ক্ষেত্রফল এগুলোর সাথে বলের সম্পর্ক ছিল। চাপ মানে কি ছিল, পি ইকুয়াল একক ক্ষেত্রফলের প্রযুক্ত বল, তাই না? তো 9-10 পড়ছো যে কি পঞ্চম চ্যাপ্টার ছিল নাকি চতুর্থ চ্যাপ্টার ছিল? পঞ্চম অধ্যায় ছিল। পঞ্চম অধ্যায় ছিল। পি ইকুয়াল একক একক ক্ষেত্রফলের প্রযুক্ত বল, পি ইকুয়াল এফ বাই এ, তাই তো? তাহলে এফটারে আমরা বলতে পারি পি এ। তুমি বলবা এটা চেঞ্জ করা কি দরকার, এফটা রাখলে কি হইতো? এফটা তো আমাদের এই থার্মোডাইনামিক্সে যে ভেরিয়েবল গুলা মানে চাপ, আয়তন, তাপমাত্রা এইগুলা আমরা ওইগুলাতে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে পি ইকুয়াল এফ বাই এ, মানে এফ ইকুয়াল হচ্ছে পি এ। ঠিক আছে, বসায় দাও এফ এর জায়গায় পি এ ইন্টু ডিএক্স। তাহলে এখন পি বুঝলাম, আর এ ইন্টু ডিএক্স এটা কি? এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, তাই তো? আর ডিএক্স হচ্ছে এই সরণটা। একটু চিন্তা করো, এটা এরকম যে আসলে প্রথমে এই জায়গা ছিল, তারপরে এটা ওই জায়গায় সরে গেছে, এতটুকু হচ্ছে ডিএক্স বা হাইটটা হচ্ছে ডিএক্স। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফলটা এটা হচ্ছে এ। তাহলে এ ডিএক্স কি বলতো? এ ডিএক্স টা কি? আয়তন। আয়তন, তাই না? আয়তন।
সিলিন্ডারের ক্ষেত্রে যেমন তোমরা পড়ছিলা পাই আর স্কয়ার, এটা হচ্ছে আয়তন। পাই আর স্কয়ার ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, মানে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এই ছিল উচ্চতা। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমরা যদি এইচ দ্বারা গুণ দেই তাহলে এই আয়তনটা পাই, তাই না? এটা আরো অনেক ভাবে এক্সপ্লেন করা যায়, এখন থাকো, ম্যাথ না। তাইলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটারে যদি ডিএক্স দিয়ে গুণ করো তাহলে আসলে এই কতটুক আয়তনের চেঞ্জ হয়েছে ওই আয়তনটুক তুমি পাবা, তাই না? এই যতটুক সে সরায় ফেলছে এত ক্ষুদ্র আয়তন, আমরা সরাসরি আয়তন না লিখে লিখি ডিভি, মানে আয়তনের যে চেঞ্জটুকু হয়েছে ক্ষুদ্র আয়তন, পি ডিভি। তার মানে এই ডিডব্লিউ টারে যে জায়গায় ডিডব্লিউ থাকবে এটারে তুমি চেঞ্জ করে সরাসরি পি ডিভি মানে চাপ ইনটু আয়তন এটা দিয়েও কনভার্ট করতে হবে। এটাই হচ্ছে প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ। এখন এটা ডিফারেন্ট পার্সপেক্টিভে, মানে যখন বিভিন্ন প্রসেস আমরা পড়বো তখন এটারে বিভিন্ন ভাবে ইন্টিগ্রেশন করে বিভিন্ন মান আনবো। আপাতত এটাই রাখো যে যে জায়গায় ডিডব্লিউ থাকবে ওইখানে আমরা পিডিভি দ্বারা কনভার্ট করতে পারবো। তার মানে সূত্রটা ছিল এটা ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা কনভার্ট করে লিখে ফেলো যে ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ এর জায়গায় পিডিভি। ঠিক আছে, পরেরটা একটু স্মরণ রাখবা। ডিইউ মানে যে জায়গায় ডিডব্লিউ থাকবে ওইখানে আমরা পিডিভি দিতে পারবো। ঠিক আছে, ছিল প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ। এখন যখন প্রসেস ভিন্ন ভিন্ন প্রসেস হইব তখন এই সূত্রগুলার আকার ভিন্ন ভিন্ন হয়ে যাবে, মানে একটা টপিক দেখবা বাদ সরে যাইব, একটা থাকবো না। আবার এই যে আমরা ডব্লিউ ইকুয়াল ডিডব্লিউ ইকুয়াল পিডিভি বের করছি, এই মানগুলো আমরা সরাসরি পরিমাপ করতে পারবো বিভিন্ন প্রসেসে। ঠিক আছে, এই প্রসেস গুলা কি কি, কেনই বা প্রসেস, এর মানেটা কি? মানেটা সিম্পল, তোমরা জানো যে আমরা যখন থার্মোডাইনামিক্স নিয়ে প্রথমে কথা বলছিলাম তখন বলছিলাম এখানে আমরা কতগুলা ভেরিয়েবল নিয়ে কাজ করব, তাই না? যেমন নর্মাল গতিবিদ্যাতে আমরা সরণ, বেগ, ত্বরণ, এরপরে কি সরণ, বেগ, ত্বরণ এগুলা নিয়ে কাজ করছি। আর এইখানে আমরা এই চাপ, আয়তন এগুলা নিয়ে কাজ করব। এখানে থার্মোডাইনামিক্স ভেরিয়েবল গুলা নিয়ে কাজ করব। ভেরিয়েবল গুলা কি কি? নর্মালি চারটা: চাপ, আয়তন, তাপমাত্রা, আর একটা হচ্ছে তাপ। এখন এটারে আবার এনট্রপিও বলা যায়। প্রথম ক্লাসে আমি এনট্রপি বলছিলাম, মানে তাপের পরিবর্তন বাই টাইম, যেটা এটারে আমরা এনট্রপিও বলি। পরে আমরা পড়বো ডিটেইলস, আমাদের ঘাবড়ানোর দরকার নেই। তাহলে এরা হচ্ছে মেইনলি তাপগতীয় চলক বা থার্মোডাইনামিক ভেরিয়েবল, মানে এরা চেঞ্জ হইব। এরা যদি চেঞ্জ হয় কোন একটা হয়তো ফিক্স থাকবে, কোন একটা চেঞ্জ হইব। যদি একটা ফিক্স থাকে তাহলে আমরা এক একটা প্রসেস পাবো। যেমন যদি পি ফিক্স থাকে তাহলে একটা প্রসেস, বি যদি ফিক্স থাকে তাহলে একটা প্রসেস, টি, কিউ এরকম। ঠিক আছে, তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এদের একটাকে ফিক্সড করলে, এখন এটা সাবধান, একটাকে যদি ফিক্সড করি তাহলে বাকিগুলা কিন্তু পরিবর্তনশীল হইব। যদি তুমি চাপ রেফ সমান রাখো মানে চাপ চেঞ্জ করবা না, তাহলে বাকিগুলা পরিবর্তিত হতে থাকবো। কিউ চেঞ্জ হইব, টি চেঞ্জ হইব, বি চেঞ্জ হইব। ঠিক আছে, এদের একটাকে ফিক্স করলে বাকিগুলা পরিবর্তনশীল। মানে এই কথাগুলো আর কি তোমার বেসিকটা স্ট্রং করবো, এটা না বললে আমি পারতাম যে বাকিগুলো পরিবর্তনশীল। এই কথাগুলা ধরো খেয়াল রাখলে তুমি যখন অন্যগুলো আরো বুঝতে যাবা তখন অনেক হেল্প করবো। তাহলে একটাকে ফিক্স করলে বাকিগুলো পরিবর্তনশীল। তাহলে আমরা এক একটাকে ফিক্স করি, এক একটা যদি ফিক্স করি তাহলে এক এক ধরনের প্রসেস পাবো। যেমন প্রথমে এই পি রে ফিক্স করে ফেললাম, তাহলে পি ফিক্সড মানে হচ্ছে পিটা চেঞ্জ হইব না, তার মানে সবসময় এটা একই থাকবে। আমরা এটারে বলি সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া মানে পি যেহেতু ফিক্স মানে চাপ চেঞ্জ হইতেছে না, তার মানে চাপ সবসময় সমান। সমচাপ প্রক্রিয়া বা ইংরেজিতে বলি আইসোবারিক প্রসেস। আইসোবার সরাসরি লিখি, তোমরা আইসোবেরিক প্রসেস আর কি। ঠিক আছে, আইসোবেরিক প্রসেস। দেন এই ভি রে চেঞ্জ করলাম, তার মানে এখানে আয়তনটা সবসময় একই থাকবে। প্রসেসের নাম হচ্ছে সম আয়তন, সম আয়তন প্রক্রিয়া, বা আমরা ইংরেজিতে বলি আইসোকোরিক প্রসেস। আইসোকোর, আইসো মানে সমান, কোর মানে হচ্ছে আয়তন।
আইসোকোরিক প্রসেস, ঠিক আছে। এরপরে তুমি টিটাকে কনস্ট্যান্ট রাখো, এটা মানে আমরা আগে একবার ফেস করছিলাম। টি যদি কনস্ট্যান্ট থাকে তার মানে তাপমাত্রাটা সবসময় একই, বা তাপমাত্রাটা তো আমরা উষ্ণতাও বলি, মানে উষ্ণতা সবসময় একই, বা উষ্ণতা সবসময় সমান, বা আমরা বাংলায় বলি সমুষ্ণ প্রক্রিয়া। সমুষ্ণ প্রক্রিয়া ইংরেজিতে বললে আইসোথার্ম, আইসোথার্মাল প্রসেস, আইসোথার্ম। দেন এই কিউটাকে যদি ফিক্স রাখি, এখন এটা একটু ডিফারেন্ট প্রসেস, একটু আলাদা, নরমাল গুলোর মতো না। মানে কিউটাকে ফিক্স রাখা মানে হচ্ছে তাপকে আমরা বলি রুদ্ধ করে দেয়া, তাপের কোনো আদান প্রদান হবে না, ঠিক আছে। তাপ দিব না, তাপ নিব না, বা আমরা বলি তাপকে রুদ্ধ করে দেয়া। প্রক্রিয়াটার নামটাও ভিন্ন, একটু আলাদা। এটার নাম হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তাপকে রুদ্ধ করে দাও, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। ইংরেজিটাও একটু আলাদা, শব্দের মতো আইসো না, অ্যাডায়াবেটিক, ঠিক আছে। এই চারটা কনস্ট্যান্ট, এই যে চারটা চলকরে আমরা এক একটা যদি ফিক্স করি তাহলে এইভাবে এক একটা প্রসেস পাবো। এখন এই প্রত্যেকটা প্রসেসের মধ্যে আমাদের সূত্রটা কি আকার ধারণ করে, আর এই ডব্লিউ যেটা বের করছিলাম সেটার মানটা কি হয় আমরা সেটা বের করব, ঠিক আছে। সমচাপ প্রক্রিয়া বা আইসোব্যারিক প্রসেস, তাহলে নরমালি সূত্রটা কি ছিল, ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ, তাই তো। বা এটা আমরা আরেকটু চেঞ্জ করছিলাম, যে ডিকিউ ইকুয়াল ছিল ডিইউ প্লাস ডিডব্লিউ কে কি লিখছিলাম, পিডিভি। পিডিভি, এটা লিখে ফেললাম পিডিভি। এখন কাজ হচ্ছে সমচাপ প্রক্রিয়া, তুমি জানো পিটা কনস্ট্যান্ট, তাই তো। পিটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা বলো এটা কি হইব, এই ডিপি কি হইব, ডিপি মানে চাপের পরিবর্তন, ঠিক আছে। এই সমচাপ প্রক্রিয়া মানে চাপের পরিবর্তন নাই, তাহলে ডিপির মান কত, 0। তুমি যদি এখানে ডিপি টার্ম এরকম সামথিং কিছু পাইতা তাহলে ওইটারে 0 করে ফেলতা, ঠিক আছে। আর আমরা এখানে দেখতেছি এরকম ডিপি টার্ম এরকম তো কিছু নাই, তাই না। তাহলে এটাই থাকুক, মানে এটা চেঞ্জ হইব না, এটা যেরকম ভাবে আসছে ঠিক সেরকমই, ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস পিডিভি, এরকমই এটা। এখন এখানে আরেকটা টার্ম মনে রাখা লাগবে, সেটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আরো একটা সূত্র কিন্তু তোমরা জানো, যে চাপটা যদি ফিক্স থাকে তাহলে কার সূত্র বলতে পারবা, চাপ ফিক্স থাকলে চার্লসের ভি প্রপোর্শনাল টু টি, তাই না। বা আমরা বলছিলাম এই ভি বাই টি এটা কনস্ট্যান্ট, এটা মনে রাখবা। ভি বাই টি কনস্ট্যান্ট মানে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল ভি টু বাই টি টু, ঠিক আছে। এটা জাস্ট মনে রাখলেই চলবে, ভি বাই টি কনস্ট্যান্ট, এটা ভুলবা না কিন্তু। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রটাও আছে। এরপরে সম আয়তন প্রক্রিয়া বা আইসোকোরিক প্রসেস। সম আয়তন প্রক্রিয়া মানে যদি তুমি ডিভিটা পাও, আয়তনটা সবসময় ফিক্স থাকবে। যদি তুমি ডিভি টার্ম পাও ডিভি, তাহলে এটারে 0 করতে পারবা, ঠিক আছে। তাহলে সম আয়তন প্রক্রিয়া নরমালি সূত্রটা হচ্ছে ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ, মানে একটু চেঞ্জ করো, ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ রে পিডিভি। এখন বলো তো কি চেঞ্জ করতে পারবা, ডিইউ থাকলো, যেহেতু এটা সম আয়তন প্রক্রিয়া তার মানে আয়তন সবসময় ফিক্স থাকবে, এটা কনস্ট্যান্ট। তুমি আয়তনের চেঞ্জ কি হইব, 0 হবে। 0। তাহলে এখানে ডিভি টার্ম যেটা আছে ওইটার মানটা আসলে 0, তাহলে পি ইনটু 0, বা এটার সরাসরি এই টার্মটা বাদ দিতে পারি, তার মানে ডি কিউ ইকুয়াল জাস্ট ডিইউ। বা তুমি যে এই যদি এটা সম আয়তন প্রক্রিয়া হয়, সম আয়তন প্রক্রিয়া মানে পিস্টনটা একদম লাগাই ফেলছো, পিস্টনটা সরাইতেই পারবো না, তাহলে কমন সেন্স পিস্টন যদি না সরে তাহলে কাজ হইব না, তাহলে শক্তিটা যাইব কই, টোটালটাই অভ্যন্তরীণ শক্তি বাড়ায় ফেলবে, ঠিক আছে। বা এই টোটাল তাপটাই অভ্যন্তরীণ শক্তিতে কনভার্ট হইব, কোন প্রসেস, সম আয়তন প্রসেস বা আইসোকোরিক প্রসেসের মধ্যে, ঠিক আছে। ডিকিউ সরাসরি ডিইউ, এই সমচাপের মধ্যে চেঞ্জ হয় নাই, সম আয়তনের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এখানে আরেকটা সূত্র জানো, বলো কি, আয়তন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কার সূত্র, রেনল্ডস চাপের সূত্র।
কার চাপের সূত্র? রেনোর। রেনুর চাপ। বয়েলের সূত্র। এই বয়লের সূত্র কিন্তু। রেনুরই চাপের সূত্র। গেলো-সাকের বলি আমরা কেমিস্ট্রি এর রেনুর বলি। যদি ভি কনস্ট্যান্ট থাকে তাহলে পি প্রপোর্শনাল টু টি, তাই না? রেনুর চাপের সূত্র বা পি বাই টি কনস্ট্যান্ট। মনে রাখবা পি বাই টি কনস্ট্যান্ট মানে পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল পি টু বাই টি টু। ঠিক আছে, এটা ভুলবা না। তোমরা এখন লিভ নাও, লিভ নিয়ে আবার দ্রুত জয়েন করো।